নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। বিকেল 5টা 5 মিনিট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষেই আছেন সেইটা আমরা গতকাল থেকে দেখছি, কারণ তিনি প্রচারে বেরোলেন। প্রচারে বেরিয়ে এমন মন্তব্য করলেন যার জন্য বিতর্ক তৈরি হলো, কারণ সেই মন্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, যে কারণে তৃণমূল স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো, সেখানে অভিযোগ জানানো হলো। তাই দিলীপ ঘোষকে এবার শোকজ কমিশনের তৃণমূলের নালিশের পরেই শোকজ করা হলো। শোকজে কি বলা হয়েছে, কতদিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ সঙ্গে রয়েছেন। আর সোমরাজ, এই যে শোকজ করা হলো, শোকজ লেটারে কি বলা হয়েছে? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মারফত জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই শোকজের নোটিশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে, যিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, আবার যিনি মেদিনীপুর কেন্দ্রের সাংসদ রয়েছেন। তাকে এই শোকজের নোটিশ দেওয়া হয়েছে। 29 তারিখ বিকেল 5টার মধ্যে তার উত্তর চাওয়া হয়েছে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ কিনা সেই বিষয় সম্পর্কে তাকে জানাতে হবে। 29 তারিখ বিকেল 5টার মধ্যে উত্তর না দিলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন ধরে নেবে যে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন তার পরবর্তী পদক্ষেপ নেবে। নোটিশটিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এমনটাই উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তা জানানো হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কি মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটি অংশ বিশেষও তুলে ধরা হয়েছে সেই নোটিশে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের জেলা শাসকের রিপোর্ট রাজ্যের সিও মারফত জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছায় দুপুর 2টোর পর। তারপরেই জাতীয় নির্বাচন কমিশন দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিও ক্লিপিংস এবং রিপোর্ট পর্যালোচনা করেই দিলীপ ঘোষকে শোকজ করার সিদ্ধান্ত নেয় এবং সেই নোটিশ পাঠানো হয়েছে। দিলীপ ঘোষ গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন, যে মন্তব্য এই শোকজ লেটারের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে, যে ভিডিও ক্লিপও তুলে ধরা হয়েছে, একবার শুনবো। दीदी की ये गोवा तो আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দিদি কি ये গোয়া তো আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। মমতাকে নিয়ে মন্তব্যের জন্য শোকজ, কারণ স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে এবং 29 তারিখ বিকেলের মধ্যে জবাব না মিললে দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছে কমিশন। কুণাল ঘোষ তিনি কি বলছেন, একবার শুনুন। আমাদের মূলত 3টি বক্তব্য ছিল। 1, অবিলম্বে দিলীপ ঘোষকে শোকজ করতে হবে। 2, দিলীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে অন্তত 7 দিন ভোট প্রচার থেকে। এবং 3, প্রয়োজনে দিলীপ ঘোষের প্রার্থীপদ বাতিল করতে হবে। দিলীপ ঘোষ এই কুকথাগুলিকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। যাক, শোকজ হয়েছে সেটা শুনছি, কিন্তু শুধু শোকজ নয়, তাকে অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে অন্তত 7 দিন সাসপেন্ড করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া থেকে অন্তত 7 দিন সাসপেন্ড করার দাবি রাখলেন কুণাল ঘোষ। এদিকে সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য, তিনি বলছেন তৃণমূলের যেভাবে বেলাগাম ভাষা সন্ত্রাস আমরা দেখি শুনি, শিশির অধিকারীকে নিয়ে করা মন্তব্য, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্য, সেই ভাষা সন্ত্রাসের দিকে যদি আমরা নজর দিই তাহলে তো গোটা দলটাকে সাসপেন্ড হতে হবে। তৃণমূল যে ভাষা সন্ত্রাস তৈরি করেছে, যে ভাষায় তারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে, যে ভাষায় তৃণমূল কংগ্রেস শিশির অধিকারীর মতো একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষকে আক্রমণ করেছে, তাহলে সেগুলো যদি সামনে নিয়ে আসা হয় তাহলে তৃণমূলের কোন লোকটা আজ সারফেসে থাকবে? সবাই কিন্তু বাড়ি চলে যেতে হবে। কমিশন বিচার করবে। দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে দিলীপ ঘোষ তার মতামত জানিয়েছেন। দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর জন্মবৃত্তান্ত নিয়ে, মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে, একজন মহিলাকে নিয়ে কটূক্তি করাকে যেরকম বিজেপিও সমর্থন করে না, সেরকম দিলীপ ঘোষও সেটা চান না। তারপরেও এই শব্দবন্ধের জন্য যদি কারোর আবেগ আহত হয়ে থাকে তার জন্য দলও দুঃখিত, দিলীপ ঘোষও দুঃখ প্রকাশ করেছেন। তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পাশে কিন্তু দলও নেই, কারণ কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে গতকালই তাকে শোকজ করা হয়। নাড্ডার নির্দেশে বিজেপির শোকজের পরেই সকালে ঘুরিয়ে দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। ভাষা প্রয়োগে অনেকেরই আপত্তি আছে, দলের নেতৃত্বও নিন্দা করেছে, সেক্ষেত্রে তিনি দুঃখিত।
আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে যে অসংসদীয়, যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। দিলীপ ঘোষ তিনি বলছেন যে দলীয় নেতৃত্ব দুঃখ প্রকাশ করেছে এবং তিনিও দুঃখ প্রকাশ করছেন, তার এই বক্তব্যে নিন্দা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। কুণাল ঘোষ অবশ্য দিলীপ ঘোষের এই যে ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করার পুরো বিষয়টিকে বলছেন যে গোটাটাই নাটক দিলীপ ঘোষের। বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ, বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। হ্যাঁ, সকালে দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ তার বক্তব্যের জন্য, জেপি নাড্ডার নির্দেশে যে শোকজ পাঠানো হয়েছে তারপর তিনি দুঃখ প্রকাশ করলেন। কিন্তু কোথাও ফেসবুকে আবারও সরব হতে দেখা গেল দিলীপ ঘোষকে। তিনি বলছেন যে তৃণমূল এখন মহিলা ভিকটিম কার্ড খেলছে। পোস্টে দাবি করলেন দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুরে। আর স্বাভাবিকভাবে ফেসবুক পোস্টে যে আবারও সরব হয়েছেন দিলীপ ঘোষ, কারণ তিনি বলছেন তৃণমূল এখন মহিলা ভিকটিম কার্ড খেলা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সাধারণ মানুষ আজ তাদের বিরুদ্ধে এবং নেতারা জেলে ঢুকে আছে। এইভাবে যে সরব হলেন শান্তনু সেন, তিনি বলছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলছেন যে দিলীপ ঘোষ যে আবারও সরব হচ্ছেন, আবারও যে এই ধরনের পোস্ট করছেন, এতেই বোঝা যাচ্ছে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আমার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়নি। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন এবং তিনি যে দলে বিরাজ করেন সেই দলের সংস্কৃতি তিনি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এটা বাংলার মানুষ লক্ষ্য করছে, এটা দেশের মানুষও জানে। তাই আমি মনে করি দিলীপ বাবু তথা বিজেপির যে কোনো প্রার্থী যেখানেই দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে একটি মহিলা ভোটও তারা পাবেন। দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করছেন, আবারও সরব হচ্ছেন, কিন্তু তিনি তার বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে কিন্তু ছাড়ছেন না। তিনি শিশির অধিকারী প্রসঙ্গ টেনেছেন, তিনি অমিত শাহের প্রসঙ্গ টেনেছেন, পাল্টা দোষারোপ করেছেন তৃণমূলকে। কিন্তু তৃণমূল পক্ষ থেকে স্বাভাবিকভাবে দিলীপের এই যে দোষারোপ, পাল্টা দোষারোপ, সেটাকে কটাক্ষ করেছে তৃণমূল। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেজন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। এই ধরনের যারা শুরু করেছে, রোজ বান্ত করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম। উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। সামনের লোকসভা ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, যে কারণে এই লোকসভা ভোটের আগে কিন্তু একটা অঙ্ক কষা হয়েছে। অঙ্ক কষে একটা ছক তৈরি করে নেওয়া হয়েছে, যে ছকে 9টি আসন রয়েছে, যে 9টি আসন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিশেষ নজরে আছে। আর সেই 9টি আসনের মধ্যে অন্যতম হচ্ছে ডায়মন্ড হারবার। যে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো রকম প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু সেই ডায়মন্ড হারবারে টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই ডায়মন্ড হারবার লোকসভা আসনের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে গত লোকসভা ভোট, গত বিধানসভা ভোটে
কোন রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল, কত মার্জিন ছিল, সেই সমস্ত বিষয় পরীক্ষা করে দেখা হয়। কিন্তু এই ডায়মন্ড হারবার থেকে এবার লিড বাড়ানোর টার্গেট বেঁধে দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, স্বাভাবিকভাবে এই আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু এই আসনের জন্য, এই আসনে লিড বাড়ানোর জন্য ঠিক কোন কোন বিষয়গুলো ঠিক করে দেওয়া হলো? ফ্রেমে রাখো না। দেখো, ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে থাকা যে দুই বিধানসভা কেন্দ্র, এক ডায়মন্ড হারবার, অপরটা হচ্ছে ফলতা, এই দুটো বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবং এই বৈঠকের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্যভাবে তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে বেশ কতগুলি ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকা রয়েছে যেখানে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, কোথাও বিজেপি, কোথাও আইএসএফ এগিয়ে থেকেছে। ডায়মন্ড হারবার জুড়ে তিনি সাংসদ হিসেবে প্রচুর কাজ করেছেন, রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর কাজ করা হয়েছে। তারপরেও কেন এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকছে সেই বিষয় নিয়ে তিনি কার্যত পর্যালোচনা করেছেন। সূত্রের খবর, আজকে বৈঠকের মধ্যে বেশ কয়েকজন কাউন্সিলর তাদের যে কাজ এবং কেন তারা পিছিয়ে থাকছেন সেই বিষয় নিয়ে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আগামী দিনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনেও যদি সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে তাহলে যে তার দায় বা সেই ব্যক্তিদেরকে যে সেখানকার মানুষজন পছন্দ করছে না নেতা হিসাবে, কার্যত তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার যে ইঙ্গিত এদিনের বৈঠক থেকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হচ্ছে যে শুধু বিজেপি নয়, বিরোধীরাও এখনো পর্যন্ত সে অর্থে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিশ্চিত করে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে তিনি দলের নেতাদেরকে বার্তা দিয়েছেন কে প্রার্থী হচ্ছেন বা হবেন না সেটা নিয়ে আলোচনা না করে এই মুহূর্তে উচিত হচ্ছে যে প্রকল্পগুলোকে নিয়ে কাজ করা হয়েছে এবং যে বঞ্চনার ইস্যু নিয়ে তারা প্রচার করছেন তাতে জোর দেওয়ার জন্য। ফলে সব মিলিয়ে ডায়মন্ড হারবারে যে লিড বাড়ানোর কথা তিনি বলেছেন তারই প্রেক্ষিতে নেবে একেবারে খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে বৈঠক সারলেন অভিষেক। একদম খুঁটিনাটি তথ্য নিয়ে বৈঠক সারলেন এবং খুঁটিনাটি যে সমস্ত দিকগুলো থেকে অভিযোগ উঠে এসেছে সাধারণ মানুষের থেকে সেই সমস্যাগুলো সমাধান করারও কথা বলেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা শুনতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির।